কসবাকে আরজিকর বানানোর সম্পূর্ণ প্রসেস রেডি করে ফেলেছে কিছু সংবাদ মাধ্যম, বিশেষ করে রিপাবলিক বাংলার মতো একটা সর্বদালাল চ্যানেল আছে যেটা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস। তারা এখন পুলিশের এফআইআর নিয়ে বলতে শুরু করেছে যে পুলিশের এফআইআর এর পেছনে নাকি বিরাট ষড়যন্ত্র। কারণ পুলিশ কেন এফআইআর এ অভিযুক্তদের শুধু নামের প্রথম অক্ষর মেনশন করেছে, পুরোটা মেনশন করেনি। ওই সমস্ত ছাগলগুলোর উদ্দেশ্যে বলতে চাই, চ্যানেলগুলো যারা চালায় তাদের উদ্দেশ্যে, যারা মোটিভেটেড স্টোরি করতে চায় তাদের উদ্দেশ্যে, যে ওই নির্দিষ্ট এফআইআর কপির একটা পাতা আপনারা কেন দেখাচ্ছেন? আপনাদের ক্ষমতা নেই বাকি পাতাগুলো দেখার? একটু পেছনের দিকের পাতাগুলো যান না, ওই সেম এফআইআর কপির ওই পাতাগুলোতে স্পষ্ট করে পূর্ণ নাম লেখা রয়েছে। তো পুলিশের যদি কিছু লোকানোর হয়, পুলিশের যদি কিছু ষড়যন্ত্র করার হয়, একই এফআইআর এর 6টা পাতার মধ্যে লাস্টের পাতায় পুরো নাম লেখা, প্রথম পাতায় আদ্যক্ষর লেখা। তার মানে প্রথম দিকে আদ্যক্ষর লেখা নিশ্চয়ই কোনো টেকনিক্যাল কারণ আছে যেটা একমাত্র পুলিশ জানে, যেটা আপনাদের মগজে ঢুকবে না। আর পুলিশের যদি লোকানোর হতো তাহলে পুলিশ প্রথম পাতায় আদ্যক্ষর লিখে লাস্টের পাতায় পুরো নাম লিখতো না। আর পুলিশের যদি কিছু লোকানোর হতো তাহলে পুলিশ গ্রেফতারও করতো না। আপনাদের কাছে খবর পৌঁছানোর আগে পুলিশ অ্যারেস্ট করেছে, এটা মাথায় রাখবেন। পুলিশ অ্যারেস্ট করেছে, তারপরে আপনারা নিউজ করেছেন। অর্থাৎ আপনাদের খবর করতে হয়নি পুলিশ কেন গ্রেফতার করছে না বা করেনি, পুলিশ আগে অ্যারেস্ট করেছে। আর সেই সমস্ত সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এবং বিজেপির যে নেতারা বেশি চটর পটর করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা পশ্চিমবঙ্গে কোনো ঘটনা যদি ঘটে, দলমত নির্বিশেষে রং না দেখে গ্রেফতার করা হয়। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করছি, প্রজ্জ্বল রেভান্নার নাম শুনেছেন? বিজেপির নেতা, তার হয়ে নরেন্দ্র মোদী প্রচার করে এসছেন লোকসভা নির্বাচনে। তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ, মানে কয়েক ডজন ধর্ষণের অভিযোগ একজন ব্যক্তির বিরুদ্ধে উঠেছে। তারপরে দেশের প্রধানমন্ত্রী তার, আমার কথা বিশ্বাস করতে হবে না, গুগলে সার্চ করুন প্রজ্জ্বল রেভান্না রেপ কেস, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তারপরে সার্চ করুন প্রজ্জ্বল রেভান্না উইথ নরেন্দ্র মোদী লোকসভা ক্যাম্পেন, সেখানে ছবি পেয়ে যাবেন। আমি ভিডিও এডিট করছি না, তাই আমি ছবিগুলো অ্যাড করলাম না, আপনারা বুদ্ধিমান মানুষ খুঁজে নিন। যেখানে দেশের প্রধানমন্ত্রী ডজন ডজন রেপের অভিযোগ যার বিরুদ্ধে থাকে তার হাত ধরে তার হয়ে প্রচার করে আসে, তাদের দলের নেতারা বাংলার নিরাপত্তার না, বাংলার আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞান দিচ্ছে। আর আমাকে একটা কথা বলুন তো, এই ছেলেটা রাজনৈতিক পরিচয় তোলাচ্ছে, ন্যাচারালি উঠবে, কারণ এর আগে একটা রাজনৈতিক পরিচয় ছিল, সে তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি করতো। কিন্তু করতো 2022-এ পর থেকে সে টিএমসিপির সাথে কোনো পদাধিকার বলে যুক্ত নয়। এখন যে মানুষটা পদাধিকার বলে এখন দলের সঙ্গে যুক্ত নয়, সে অতীতে তৃণমূল ছাত্র পরিষদ করতো বলে আজ আমি তৃণমূলকে টানবো? তাহলে আপনার একটা যুক্তি দিন। আজ যদি শুভেন্দু কোনো পাপ করে, আজ যদি শুভেন্দু কোনো অন্যায় করে বিজেপিতে, তার দায়ী বিজেপি হবে না, তার দায়ী তৃণমূল হবে? আপনার স্বাভাবিক বুদ্ধিতে বলবেন বিজেপি হবে, কারণ বিজেপিতে থেকে অন্যায় করছে। কিন্তু তখন কি এটা বলা হবে সে তো প্রাক্তন তৃণমূল নেতা, তাই তৃণমূল দায়ী? এটা তো যুক্তিযুক্ত কথা হতে পারে না। সে কোন যুগে তৃণমূল করতো? আরেকটা কথা বলুন, এই যে এত নেতার সঙ্গে ছবি দেখা যাচ্ছে, আপনারা আমার ভিডিও এখন যারা দেখছেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে বিভিন্ন মিটিংয়ে মিছিলে দেখেছেন, এলাকার প্রচারে দেখেছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমার সাথে ছবি তুলেছেন, আমি সেই সৌভাগ্যবান, আপনারা আমার যোগ্য মনে করেছেন ছবি তোলার। এই যে আপনারা সেলফি তুলেছেন, ছবি তুলেছেন, বা রাস্তায় বেরোলে যে আমাদের সাথে প্রচুর মানুষ আসেন, ছবি তুলতে আসেন, আমরা তো কাউকে না বলতে পারি না। কারণ আমরা যদি না বলি, মানুষ বলবে দেখেছো ছেলেটা অহংকারী হয়ে গেছে, ছবি তুলতে চাইলো না। আর আপনি যদি সবার সাথে ছবি তোলেন, যেটা আমিও করি, গর্ব করে বলছি আমি তুলি, তার মধ্যে কে খারাপ কে ভালো আপনি বুঝবেন কি করে বলুন তো? আমাদের লাইফটাই তো পাবলিক লাইফ, মানুষের সাথে মেশা। হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে, লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে আসেন, ছবি তুলতে হয়, হাসি মুখে ছবি তুলতে হয়। এখন আজকে আমি 2017 সালে তার সঙ্গে একটা ছবি তুললাম, হাসি মুখে কথা বললাম, একই মঞ্চে উঠলাম, বক্তৃতা দিলাম। এই যে আমি এই মুহূর্তে এখন একটা অশোকনগরে মিটিং করতে যাচ্ছি, আমি এখন গাড়িতে বসেই ভিডিওটা বানাচ্ছি। এই যে আমি মিটিং ধরুন করতে যাচ্ছি, মিটিং থেকে ফেরার পথে আমার সাথে বহু লোকের ছবি তোলা হবে। তার মধ্যে কোনো একজন ব্যক্তি যদি আগামীকালকে রাত্রিবেলা কোনো খারাপ কাজ করে, মিডিয়া যদি দেখায় এই দেখুন দেবাংশুর সাথে তার ছবি, তার মানে আমি তাকে বলেছি ভাই তুই রেপটা গিয়ে কর বা খুনটা গিয়ে কর? এগুলো কি কুযুক্তি? আমরা কেন এগুলোতে পা দিচ্ছি? যদি এটাই হয় তাহলে গুগলে সার্চ করুন নরেন্দ্র মোদী উইথ আশারাম বাপু, ভিডিও পেয়ে যাবেন নরেন্দ্র মোদী আশারাম বাপুর সাথে নাচছে। তখন কিন্তু আশারাম বাপুর নামে অলরেডি রেপের অভিযোগ ছিল। বিজেপি লিডার্স উইথ বাবা রাম রহিম সার্চ করুন, বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার থেকে শুরু করে একের পর এক ব্যক্তিকে পাবেন বাবা রাম রহিমের সাথে ছবি তোলা। এবং এই বাবা রাম রহিমকে হরিয়ানা ইলেকশনের আগে বিজেপি প্যারোলে মুক্তিও দিয়েছিল, যিনি ধর্ষণের অভিযোগে প্রমাণিত জেলে বন্দী, প্রমাণিত দোষী, ধর্ষক বলা যায় নাকি।
মানে কোনো তদন্তের আর ব্যাপার নেই, দোষী সাব্যস্ত, এরকম একজন ব্যক্তি তাকে প্যারোলে মুক্তি দিয়েছিল শুধু হরিয়ানার ইলেকশনের আগে, কারণ বাবার নাকি 1 কোটির ওপর ভক্ত আছে। তো যে দল অভিযোগ থাকার পরও আশারাম বাপুর সঙ্গে, যে দলের মাথা তৎকালীন সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, স্টেজে উঠে নাচানাচি করে, যে দলের মুখ্যমন্ত্রী অভিযোগ থাকার পরও বাবা রাম রহিমের সাথে এক মঞ্চে ওঠে, দোষী প্রমাণিত হওয়া বাবা রাম রহিমকে প্যারোলে মুক্তি দেয়, যে দলের প্রধানমন্ত্রী, দেশের মাথা প্রজ্জ্বল রেভান্নার মতো একজন সিরিয়াল রেপিস্ট, তার হাত ধরে মঞ্চে তার পাশে দাঁড়িয়ে থাকে, সেই দল বাংলার মাটিতে নারী নিরাপত্তা নিয়ে কথা বলছে। আরে আপনারা বিলকিস বানুর রেপিস্টদের শুধু মুক্তি দেননি, জেল থেকে বার করার পর তার গলায় মালা দিয়েছিলেন। বাংলায় কোনোদিন এরম চিত্র কল্পনা করতে পারেন যে কোনো ধর্ষক জেল থেকে বেরিয়েছে, তৃণমূলের কেউ মালা দিচ্ছে? তৃণমূল, আপনি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী সোশ্যাল মিডিয়ার পোস্টে যান, প্রত্যেকে কসবার ঘটনাটা নিন্দা করেছেন, ধিক্কার জানিয়েছেন। কিন্তু বিজেপির কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে বিজেপিকে কোনোদিন নিন্দা জানাতে দেখেন? তার একটা এক্সাম্পল কি, বিজেপি রাজ্যসভার এমপি কার্তিক মহারাজ, কোচবিহারের, সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এসেছে। এই কসবার ঘটনাটা ঘটার একদিন আগেই ধর্ষণের অভিযোগ একজন মহিলা করেছেন, সেটা আপনারা সার্চ করে দেখে নিতে পারেন সেই মহিলা কি কি অভিযোগ করেছেন। সুকান্ত মজুমদারকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি কি বললেন? বললেন এটা তো 2013 সালের ঘটনা, মহিলাটা এখন কেন অভিযোগ করছেন? তার মানে নিশ্চয়ই কোনো রাজনৈতিক কারণ আছে। তাহলে ধর্ষণের অভিযোগ শোনা মাত্র বিজেপির লোকেদের রিপ্লাই কি হয়? এর পেছনে রাজনৈতিক কারণ আছে। আচ্ছা, একই যুক্তিতে যদি আমি পাল্টা বলি, সুকান্ত মজুমদার বলছেন যে 10 বছর আগের ঘটনা আজকে কেন অভিযোগ হলো, তার মানে রাজনৈতিক চক্রান্ত আছে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, সন্দেশখালীর ঘটনাও তো 10 বছর আগের, সন্দেশখালীর মহিলারাই বলেছিলেন 10 বছর আগে নাকি এরকম হয়েছিল, তাহলে তার অভিযোগ কেন গত বছর উঠেছিল 10 বছর পরে? সেটা নিয়ে কেন বিজেপি লাফালাফি করেছিল? নরেন্দ্র মোদী কেন তাই নিয়ে ভাষণ দিয়েছিল? বিজেপি কেন তাদের মধ্যেকার একজন রেখাপাত্রকে ক্যান্ডিডেট করেছিল? তাহলে 10 বছর আগে অভিযোগ, 10 বছর পরে সেটা রেজিস্টার করা সন্দেশখালীর ক্ষেত্রে মান্যতা দেবে বিজেপি, আর 10 বছর আগের অভিযোগ কার্তিক মহারাজের ক্ষেত্রে বিজেপি মান্যতা দেবে না? কি করে হতে পারে? এই প্রজ্জ্বল রেভান্না, কার্তিক মহারাজ, ব্রিজ ভূষণ থেকে শুরু করে কুলদীপ সেঙ্গার, আপনার গুজরাটের ওই যে বোন, তার যে ধর্ষণকারী, তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া, এই প্রত্যেকটা ঘটনা যদি আপনি পরপর সাজান, দেখবেন বিজেপি একমাত্র দল যারা ধর্ষকদের মালা পরিয়ে বরণ করে, তাদের পাশে এসে সাপোর্টে দাঁড়ায়। আমরা দাঁড়াই না। আর একটা বাস্তব কথা আমাকে আপনাকে বুঝতে হবে, ঘটনাটা একটা কলেজে ঘটেছে এবং এমন দুজন ব্যক্তির মধ্যে ঘটেছে যারা একে অপরের সঙ্গে পরিচিত ছিলেন। অবশ্যই কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। গার্ড কেন বেরিয়ে গেলেন, গার্ডকে কেন বার করে দিয়ে ছেলেটা করার সাহস দেখালো, এগুলো নিয়ে তো প্রশ্ন উঠবে। এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক নয়, প্রশাসন আরো স্ট্রংলি হ্যান্ডেল করছে, আরো করবে। কিন্তু মুশকিল হচ্ছে, একজন পরিচিত ব্যক্তির সঙ্গে একজন পরিচিত ব্যক্তি যদি কোনো ঘৃণ্য অপরাধ করে ফেলে, সেক্ষেত্রে কারোর পক্ষেই সেটা আগাম আন্দাজ পাওয়া সম্ভব নয়। এবং একজন ব্যক্তি কোনো রাজনৈতিক দল করলেও সেই রাজনৈতিক দলের পক্ষেও ভবিষ্যৎ কল্পনা করা সম্ভব নয়। ধরুন না, এটা তো হতেই পারতো যে ছেলেটা 2022-এ তৃণমূল ছাত্র পরিষদ যে লাস্ট করেছে, তারপর আর করেনি, আজকে সে কোনো দলের সঙ্গে যুক্ত নয়, আমাদের দলের তো কোনো পদাধিকারী নয়। আচ্ছা, এরকম হতেই পারতো সে আজও তৃণমূল ছাত্র পরিষদ করে, এরকম হতেই পারতো সে আজকে আমাদের দলের কোনো মেম্বার, তারপরেও কিন্তু ঘটনাটা বদলে যেত না। কেন? কারণ আমরা একজন ব্যক্তিকে দেখে প্রেডিক্ট করে তাকে পদ দিতে পারি না। হ্যাঁ, যদি এরকম থাকতো যে এই ছেলেটির বিরুদ্ধে আগেও নারী নির্যাতনের অভিযোগ আছে, এই ছেলেটা আগেও মহিলাদের সঙ্গে ইফটিজিং এর অভিযোগ আছে, আর এগুলো জানার পরেও আমরা তাকে পদ দিয়েছি, তাহলে আমি কান ধরে এসে আপনাদের কাছে ক্ষমা চাইতাম এবং বলতাম, মায়েরা, দাদারা, দিদিরা, ভাইরা, এটা আমাদের দোষ, ক্ষমা করে দিন, আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু তা তো নয়, কোনো ইঙ্গিত ছিল না। ফার্স্ট টাইম অফেন্ডার যারা, তাদের ক্ষেত্রে কোনো ইঙ্গিত পাওয়া যায় না, পাওয়া সম্ভব নয়। তো এখানে কি প্রশাসন কাউকে বাঁচিয়েছে? না। বোনটি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, যাদের যাদের এফআইআর এ নাম দিয়েছে, যে যে সিরিয়ালে নাম দিয়েছে, প্রত্যেকে অ্যারেস্টেড, মিডিয়া খবর পাওয়ার আগেই অ্যারেস্টেড। তাহলে বাঁচানোর চেষ্টা কোথায়? কেন কিছু মিডিয়া মিথ্যাচার করার চেষ্টা করছেন? তা আমি আপনাদের এই কথাটা বলবো, দয়া করে এই বাংলার কলকাতা শহরে, আজও কলকাতা শহর ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ শহর, এটা কেন্দ্রীয় সরকারের তথ্য বলছেন। তাই 1-2টো ঘটনা অবশ্যই নিন্দনীয়, একটাও হওয়া উচিত না, কিন্তু সেগুলোকে দিয়ে গোটা কলকাতা শহরের নিরাপত্তার কথা কেউ বলবেন না। এখন আমাকে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, কালকে দেখছিলাম কিছু মিডিয়া বলছিল যে সবচেয়ে পচা আলুটাকে তুলে নিয়েই কেন চাকরি ওখানে দেওয়া হলো। এখন পচা আলু তো পচার আগে গন্ধ বেরোয় না, তাই না? টাটকা আলু থেকে যদি আগাম পচা আলুর গন্ধ পাওয়া যেত, সেই আলুটা দিয়ে তো তরকারি রান্নাই হতো না।
এখন যারা এই প্রশ্নগুলো তুলছেন তারা মানে কালকে যে আলুটা পচবে আজকেই সেটার গন্ধ পেয়ে যান কি করে, সেটা তো আমরা বলতে পারবো না। 2 নম্বর কথা কি, যে ছেলেটি আজকে বলা হচ্ছে যে পচা আলুদেরকেই কি বেছে বেছে পদ দেওয়া হয়, নাহলে সবসময় পদাধিকারীরা কেন হয়, তাহলে আমি আজকে জিজ্ঞেস করি। আচ্ছা, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আইটি সেল, তৃণমূল কংগ্রেসে এরকম শত শত সংগঠন, আইএনটিটিউসি থেকে শুরু করে এরকম প্রচুর আছে। তো সেই সংগঠনগুলোর ক্ষেত্রে যারা যারা পদাধিকারী প্রত্যেকের বিরুদ্ধে কি অভিযোগ আছে? নেই তো। তাহলে সবাই পচা আলু নয়, 1-2টো পচা আলু বেরোয়, সেটা আপনার ফ্যামিলিতে হতে পারে, সেটা আপনার পাড়ায় হতে পারে, সেটা আপনার স্কুলে হতে পারে, সেটা আপনার কলেজে হতে পারে, সেটা আপনার ইউনিয়নে হতে পারে, সেটা আপনার অফিসে হতে পারে। আপনার হাতে কি সবকিছু থাকে? থাকে না। তাই দয়া করে, অবশ্যই এটা নিয়ে পলিটিক্স হবে, একটা নারী নিরাপত্তাজনিত একটা ঘটনা হয়েছে, বিরোধী রাজনৈতিক দল সরকারকে প্রশ্ন তুলবে, আমরা সেই প্রশ্নের উত্তর দেব মুখপাত্ররা, এটা আমাদের কাজ, ওটাও তাদের কাজ। কিন্তু একটা ঘটনাকে আবার ওই আরজি করের কায়দায় ইচ্ছা করে সেন্সিটিভ বানানোর জন্য মিথ্যের পর মিথ্যে গল্প জুড়ে কেন পুলিশ ইনিশিয়াল নেম লিখেছে ইত্যাদি ইত্যাদি, এই মিথ্যাচারগুলো দয়া করে কেউ এন্টারটেন করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর দয়া করে আমাদের দলকে জড়িয়ে যারা নোংরামি করছেন তাদের কাছে অনুরোধ, সিপিএম এর বন্ধুরা মাথায় রাখবেন, আপনাদের কিন্তু সুশান্ত ঘোষের ভিডিও লিক হয়েছিল। সিপিএম এর নেতারা মাথায় রাখবেন, আপনাদের ধর্ষণের অপরাধে অভিযুক্ত ব্যক্তির সাথে আপনাদের দক্ষিণ 24 পরগনার জেলার নেতা নেত্রীদের একসঙ্গে বসে মদ্যপান করতে দেখা গিয়েছে। মদ্যপানটা ফ্যাক্টর না, মদ্যপানটা কার সাথে বসে করছেন সেটা বড় ফ্যাক্টর, দেখা গেছে। কিন্তু আপনারা এই নিয়ে কোনো অ্যাকশন নেননি। যাদবপুরের একের পর এক বিভিন্ন বাম সংগঠনের নেত্রী, যারা হয়তো সরাসরি সিপিএম নয়, তারা এসএফআই এর নেতাদের বিরুদ্ধে ইফটিজিং এর অভিযোগ করে ফেসবুকে পোস্ট করেছেন। আজও সেই ফেসবুক পোস্টগুলো অ্যাভেলেবেল। তারা কেন এফআইআর করেনি আমি বলতে পারবো না, বাট ফেসবুকে পোস্টগুলো অ্যাভেলেবেল। সেটা নিয়ে বামেরা কোন রকমের স্টেপ নেননি। এবং একের পর এক ঘটনা, যেগুলো বলতে শুরু করলে সেগুলো শেষ হবে না। বাম বিজেপি প্রত্যেকের ক্ষেত্রে আছে, কিন্তু তফাৎ কি, বামেরা অ্যাকশন নেয় না। তন্ময় ভট্টাচার্য সিপিএম এর নেতা, তার বিরুদ্ধে একজন মহিলাকে ইফটিজিং করার অভিযোগ উঠেছিল, তার কোলে বসে পড়ার অভিযোগ উঠেছিল। তারপরে কি হলো? তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অ্যাকশন হলো, 6 মাসের জন্য তাকে করা হলো। এই কদিন আগে শুনতে পেলাম তার নাকি শাস্তিও প্রত্যাহার করা হয়ে গেছে। সিপিএম শাস্তি প্রত্যাহার করে নিয়েছে। আর তৃণমূল কংগ্রেস, তার সরকার তার দলের সঙ্গে কোনো কালে যুক্ত থাকুক বা না থাকুক, 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে মিডিয়া খবর আসার আগে। আর বিজেপির উদাহরণ তো দিলামই, একের পর এক নেতা, কার্তিক মহারাজ থেকে প্রজ্জ্বল রেবান্না, এক্সাম্পলের কোনো শেষ নেই। ফলে দয়া করে, যে বিজেপি সিপিএম এর নেতারা এটা নিয়ে বড় বড় কথা বলছেন, আপনাদের কোনো নৈতিক অধিকার নেই এটা নিয়ে কথা বলার। আর সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, প্লিজ ফিল সেফ। পশ্চিমবঙ্গ এবং কলকাতা আজও নারীদের জন্য সমান নিরাপদ, বিভিন্ন তথ্য তাই বলছে। বাংলার বাইরে অন্যান্য রাজ্যগুলোর অবস্থা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কলকাতা সত্যিই কতটা ভালো জায়গায় আছে। কলকাতা একটা এরকম ঘটনা, আপনারা কি জানেন? পাটনার একটা দলিত মেয়ের সাথে কি ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, জানেন না? এবং সেই মেয়েটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর পাটনায় র্যালি ছিল বলে, সেই 10 বছরের মেয়েটা রেপ হওয়ার পরও, নৃশংসভাবে সেই মেয়েটাকে অ্যাটাক করার পরেও, সেই মেয়েটাকে মুজফ্ফরপুর থেকে পাটনায় ট্রান্সফার করেনি পুলিশ, কারণ পাটনায় প্রধানমন্ত্রীর র্যালি ছিল। এত ভয়ঙ্কর একটা ঘটনা, আমাদের বোনটার বেঁচে নেই। পাটনার হাসপাতালে, পাটনার মেডিকেল কলেজে শুধু ভর্তি হওয়ার ডিলের জন্য বোনটার প্রাণ চলে গেল। এটা নিয়ে কোনো বাংলা মিডিয়ায় খবর দেখেছেন? আমি একটা বাংলা চ্যানেলে গেছিলাম, সেই চ্যানেলে গিয়ে এই কথাটা তুলে ধরেছিলাম, সেই চ্যানেলও খবর করেনি, আর বাদবাকি কোনো বাংলা চ্যানেল খবর করেনি। এটাই দুঃখের বিষয়। প্রধানমন্ত্রী র্যালির জন্য একটা বাচ্চা 10 বছরের মেয়ে ধর্ষিতা হওয়ার পরও বিনা ট্রিটমেন্টে মারা গেল, শুধু ট্রান্সফার এবং 8 ঘন্টা অ্যাম্বুলেন্সে বসিয়ে রাখা হলো। এটা কত বড় খবর হতে পারত, কত বড় ঘটনা। খবর হয়েছে? হয়নি। আপনাদের জানতে দেওয়া হয় না, কারণ বাংলার 2-1টা ঘটনাকে এমনভাবে প্রেজেন্ট করা হবে যেন প্রত্যেকটা বাড়ির মেয়ে বাড়ির বাইরে পা দিতে অনিরাপদ বোধ করে। এই চক্রান্তের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এই বাংলা আমার, এই শহর আপনার। এই শহর আজও নিরাপদ। আজও রাত্রিবেলা 1টা, 2টো, 2:30 হাজার হাজার লাখ লাখ বোনেরা তারা কাজ থেকে ফেরে কেউ কাজে যান। আজও কলকাতা শহরে দিন রাত্রি সমান নিরাপদ। তাই আমার কলকাতা নিরাপদ ছিল, আছে, থাকবে। 1টা 2টো যদি খারাপ ঘটনা ঘটে তার বিরুদ্ধে প্রত্যেকে আমরা রুখে দাঁড়াবো। প্রশাসন স্ট্রংগেস্ট অ্যাকশন নেবে, যেমন ফারাক্কা থেকে, জয়নগর থেকে শুরু করে, ওই কুলতলি ঘটনা যেটা থেকে শুরু করে শিলিগুড়ি, প্রত্যেকের ক্ষেত্রে কারোর 50 দিন, কারোর 60 দিন, কারোর 65 দিনের মধ্যে ফাঁসির সাজা করাতে পেরেছে এই পশ্চিমবঙ্গ সরকার। গুগল একবার সার্চ করে দেখে নিন, গত 1 বছরের মধ্যে 3-4টে ঘটনায় ফাঁসির সাজা করিয়েছে
এবং তাও 60-65 দিনের মধ্যে, যেটা রেকর্ড ভারতে কোনো স্টেটে হয় না, 5-6 বছরের আগে হয় না, সেখানে 60-65 দিনে করাতে পেরেছে। তো সুতরাং বাংলার সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলে এই সমস্ত ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো নারী নির্যাতনের ঘটনার ক্ষেত্রে একদম শূন্য সহ্য, জিরো টলারেন্স, অর্থাৎ এক বিন্দু সহ্য করা হয় না এই সমস্ত ঘটনাকে, এবং স্ট্রংগেস্ট টু স্ট্রংগেস্ট স্টেপ নেওয়া হয়, শক্ত থেকে শক্ততম, স্ট্রঙ্গার্স টু স্ট্রংগেস্ট স্টেপ যে কোনো ঘটনার ক্ষেত্রে, এবং শেষ মুহূর্ত অবধি দেখা হয়, তাদের শাস্তি নিশ্চিত করা হয়। এটাই বাংলা। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, কেউ ফেক নিউজে পা দেবেন না এবং এসব বিকৃত মিডিয়ার প্রচারের ফাঁদেও পা দেবেন না। থ্যাংক ইউ। জয় বাংলা।